ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নজিরবিহীন অসামান্য বিপ্লবী ছিলেন রাসবিহারী বসু। তার ব্যক্তিগত জীবন ও বৈপ্লবিক কর্মকাণ্ড নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। কাজেই যতদিন না সেই বিষয়গুলি নিয়ে সুনির্দিষ্টভাবে জানা যাবে, ততদিন তিনি এক মূর্তিমান প্রহেলিকা হয়ে বিরাজ করবেন ইতিহাসে। চন্দননগরের বিপ্লবীদের সাথে যুগান্তর গোষ্ঠীর অরবিন্দ, বারীন্দ্র ঘোষ প্রমুখের যোগাযোগ 1907 সাল থেকেই। অথচ রাসবিহারীকে আমরা সরাসরি বিপ্লবের মঞ্চে পাচ্ছি 1910 সালে, যখন যুগান্তর গোষ্ঠীর অধিকাংশ বিপ্লবী কারান্তরালে এবং তাদের মূল নিয়ন্ত্রক অরবিন্দ ঘোষ পণ্ডিচেরিতে। 1907 থেকে 1910 পর্যন্ত রাসবিহারী উত্তর ভারতে চাকরিসূত্রে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়। কিন্তু 1910 সালের পর হঠাৎ তার বাংলার বিপ্লব মঞ্চে অবতরণ এবং প্রায় সাথে সাথে বাংলার বিপ্লবী সমাজের অন্যতম কর্ণধারে পরিণত হওয়ার বিষয়টি সত্যি সত্যি খুবই বিস্ময়জনক। রাসবিহারী কৈশোর থেকেই ছিলেন ভয়ঙ্কর ডানপিটে। পড়াশোনার চেয়ে সেনাবাহিনীতে যোগদান করা তার কাছে অধিক জরুরি ছিল, কিন্তু দুবার সেনাবাহিনীতে যোগদান করার চেষ্টা সত্ত্বেও তিনি বিফল হন। আশ্চর্য সমাপতন যে রাসবিহারী দুবার বিদেশি শত্রুর হাত থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য সেনা বিদ্রোহের চেষ্টা করেন, একবার দেশের ভিতর থেকে এবং একবার দেশের বাইরে গিয়ে। বিপ্লবী হিসাবে তার শ্রেষ্ঠ কীর্তি কোনটি তা নিয়েও বহু প্রশ্ন আছে। 1912 সালের 23শে ডিসেম্বর দিল্লির প্রকাশ্য রাজপথে ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপের ঘটনা, না 1915 সালে সারা উত্তর ভারত জুড়ে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সুদূর জাপানে বসে পরাজিত ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্গত ভারতীয় সেনাদের সংগঠিত করে আজাদ হিন্দ ফৌজ গঠন করা। রাসবিহারী রূপকথার নায়কের মতন দেশের ভিতরে এবং দেশের বাইরে জাপানে গিয়ে অসংখ্যবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন। দেশের অন্যতম সেরা স্বাধীনতা সংগ্রামী হলেও ব্রিটিশ পুলিশ তাকে একদিনের জন্য জেলে ভরে রাখতে পারেনি। ভারতের স্বাধীনতাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। রাসবিহারী বসু একটানা 33 বছর স্বাধীনতার জন্য অক্লান্ত লড়াই চালিয়ে গেছেন, যা এক কথায় রেকর্ড। 1938 সালে সুভাষ বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন জানতে পেরে রাসবিহারী জাপান থেকে একটি চিঠি লিখে কিভাবে কংগ্রেসকে একটি প্রকৃত বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি ও আদর্শ সমন্বিত প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে বিষয়ে কিছু উপদেশ দিয়েছিলেন। চিঠিটি কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্রের হাতে পৌঁছাবার আগে ব্রিটিশ গোয়েন্দা পুলিশের হস্তগত হয়। ফলে সুভাষচন্দ্রের নেতৃত্বের প্রতি রাসবিহারীর যে পূর্ণ সম্মতি রয়েছে সেটা সুভাষের অগোচরে থাকে। রাসবিহারীর মূল ইংরাজি চিঠিটি দেশ স্বাধীন হবার পরে দিল্লির ন্যাশনাল আর্কাইভসের সৌজন্যে পাওয়া গেছে। সেই চিঠিটি আমরা তুলে ধরছি। প্রিয় সুভাষবাবু, ভারত থেকে আসা এক সংবাদ সূত্র থেকে জেনে খুশি হলাম যে আপনি পরবর্তী কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বাঙালি হিসাবে আমি আপনার জন্য গর্ববোধ করছি। ভারতে ব্রিটিশ অধিকারের জন্য বাঙালিরা অংশত দায়ী ছিল এবং আমার মতে বাঙালিদের প্রাথমিক কর্তব্য ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আরও বেশি আত্মত্যাগ করা। বাঙালিরা তাদের আত্মত্যাগ ও নিগ্রহের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামে ভারতকে চালিত করবে বিধির এই বিধান। এই আমার নিশ্চিত বিশ্বাস এবং এই আমার প্রত্যাশা। আমাদের লক্ষ্যে পৌঁছবার জন্য আপনি কংগ্রেসকে সুনির্দিষ্ট নেতৃত্ব দান করবেন। বর্তমানে কংগ্রেস একটা সংকটের মধ্যে দিয়ে চলেছে। এটি আপাতত একটি নিয়মতান্ত্রিক সংগঠন এবং তা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলেছে। কোনো পরাধীন দেশে নিয়মতান্ত্রিক বা বৈধ সংগঠন কখনোই স্বাধীনতা অর্জন করতে পারে না, যেহেতু গঠনতন্ত্র বা আইন শাসকরা রচনা করে তাদের নিজেদের স্বার্থে ও প্রয়োজনে। ব্রিটিশের চোখে সে সংগঠন অনিয়মতান্ত্রিক বা অবৈধ। কেবলমাত্র এইরূপ সংগঠনই দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আইন অমান্য আন্দোলনের সময় কংগ্রেস অনিয়মতান্ত্রিক সংস্থায় পরিণত হয়েছিল।
এবং সেই কারণেই তা প্রচুর কাজ করতে পেরেছিল। কিন্তু বর্তমানে তা আবার আগেকার নির্দোষ সংস্থায় ফিরে গিয়েছে। বলতে গেলে কংগ্রেস ও অন্যান্য মডারেট দলগুলির মধ্যে কার্যত কোনো পার্থক্যই নেই। আমি বুঝে উঠতে পারি না স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি সরকারি পদ গ্রহণ করেছিলেন বলে কংগ্রেসিরা আগে কেন সমালোচনা করেছিল। স্যার সুরেন্দ্রনাথ এবং অন্যান্য মডারেটরা আগেকার তথাকথিত রিফর্মের সময় যা করেছিলেন কংগ্রেসিরা এখন হুবহু তাই করে চলেছে। বরঞ্চ সেই সময়কার মডারেটরা সব রাজনৈতিক বন্দীদের অপরাধ মকুব করার জন্য যে দাবি জানিয়েছিল তার জন্য তারা শ্রদ্ধার পাত্র। এখন কেবল নির্দিষ্ট সংখ্যক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তখন সব রাজনৈতিক বন্দীদের অপরাধ মকুব করে মুক্তি দেওয়া হয়েছিল। এই সময় দেশকে সঠিকভাবে চালিত করার জন্য কংগ্রেসের যা দরকার তা হচ্ছে বৈপ্লবিক মনোবৃত্তি। এখন এটি বিবর্তনশীল সংস্থা, এটিকে অবশ্যই একটি বিপ্লবী সংস্থায় পরিণত করতে হবে। সারা দেহ যখন বিষাক্ত হয়ে গেছে তখন কয়েকটি অংশে ওষুধের প্রলেপ দিয়ে কোনো লাভ নেই। অহিংসার ভূতকে ঝেড়ে ফেলতে হবে এবং মূল নীতি পাল্টাতে হবে। সম্ভবপর যে কোনো উপায়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, অহিংস হোক হিংসাত্মক হোক। অহিংস পরিবেশ ভারতীয়দের নিছক মেয়েলি পুরুষ করে তুলেছে। বর্তমান জগতে কোনো জাতি যদি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দুনিয়ায় টিকে থাকতে চায় তাহলে তার অহিংসার কথা চিন্তা করা উচিত হবে না। এত দীর্ঘকাল ধরে আমাদের কানে পারলৌকিকতার মন্ত্র দেওয়ার ফলে আমাদের যত বিপত্তি, এই ধারণাটিকে সম্পূর্ণ বরবাদ করতে হবে। পারলৌকিকতার স্থলে আমাদের প্রথমে ইহলৌকিকতা প্রচার করতে হবে, যেমন স্বামী বিবেকানন্দ প্রচার করেছিলেন। দরিদ্র নারায়ণদের জন্য সর্বপ্রথমে অন্ন, বস্ত্র ও আশ্রয়ের সংস্থান করতে হবে। আগে তারা দুনিয়াটাকে উপভোগ করুক, তারপরে স্বর্গের কথা বলা যাবে। মুসলমানরা বলে পীর, আমির, ফকির। ফকির হও, তবেই দুনিয়াটাকে তুচ্ছ করতে পারবে। যদি ফকির হতে না পারো আমির হও এবং জীবনটাকে উপভোগ করো। আমির যদি না হতে পারো পীর হও। তার অর্থ একটা কাফেরকে হত্যা করো, তারপরে জনসাধারণ পরলোকস্থিত তোমাকে বা তোমার কবরকে ভগবান জ্ঞানে পুজো করবে। গীতাও তাই বলে। আমরা যেন আত্মত্যাগ করি যাতে ভবিষ্যৎ বংশধরেরা ভোগ করতে পারে। কেবলমাত্র একটি বিষয় কংগ্রেসের মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত, তা সামরিক প্রস্তুতি। এখনও জোর যার মুলুক তার, একথা আমাদের মনে রাখতেই হবে। ধর্মের বুলি আউড়িয়ে নিজেদের প্রতারণা করে কোনো লাভ নেই। প্রথমে সেনাবাহিনীকে, সেনাবাহিনীর সমস্ত শাখাকে নিয়ন্ত্রণ করার জন্য কংগ্রেসের আন্দোলন করা উচিত। শিক্ষা, স্বাস্থ্য রক্ষা ইত্যাদি কখনোই আমাদের স্বাধীন করতে পারবে না। আসল প্রয়োজন শক্তির। আপনার সমস্ত শক্তি এই একটি বিষয় নিবদ্ধ করুন। আমি মনে করি ডাক্তার মুঞ্জে সামরিক স্কুল প্রতিষ্ঠিত করে কংগ্রেসের থেকে অনেক বেশি কাজ করেছেন। সর্বপ্রথমে ভারতীয়দের সেনাবাহিনীর কর্তৃত্ব অর্জন করতে হবে। তাদের অর্জন করতে হবে অস্ত্র ধারণের অধিকার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু সংহতি। মুসলমানরাও হিন্দু। যখন তারা ভারতে জন্মগ্রহণ করেছে এবং যখন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তুরস্ক, পারস্য, আফগানিস্তান ইত্যাদি অঞ্চলের মুসলমানদের থেকে পৃথক। ইসলামকে হিন্দু পক্ষপুটে আশ্রয় দিতে হিন্দু ধর্মের ঔদার্যের অভাব হবে না, অতীতেও যেমন হয়নি। ভারতবাসী মাত্রই হিন্দু, যদিও তারা নানা ধর্মে বিশ্বাসী হতে পারে। যেমন সব জাপানি জাপানি, যদিও তাদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি থাকতে পারে। কংগ্রেসের উচিত হবে এশিয়াকে ঐক্যবদ্ধ করার আন্দোলন সমর্থন করা। চীন, জাপান সংঘর্ষে জাপানের উদ্দেশ্য না বুঝে জাপানকে নিন্দা করা কংগ্রেসের উচিত হবে না। ভারত এবং এশিয়ার অন্যান্য দেশ জাপানের বন্ধু। তার প্রধান উদ্দেশ্য এশিয়ায় ব্রিটিশ প্রভাব লোপ করা। চীনে সে তা শুরু করেছে। কংগ্রেসের একটা বিশ্বদৃষ্টি থাকা দরকার। ভারতের স্বার্থে ও প্রয়োজনে আন্তর্জাতিক পরিস্থিতির পর্যবেক্ষণ এবং সদ্ব্যবহার করা উচিত। ব্রিটেনের শত্রুদের সঙ্গে আমাদের মিত্রতা করতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত এই। বাস্তব রাজনীতি ক্ষেত্রে ভাবাবেগের কোনো স্থান থাকবে না। স্বার্থই একমাত্র ভিত্তি। স্বাভাবিক কারণে জাপান এখন ইংল্যান্ড, রাশিয়া ও আমেরিকার চক্ষুশূল। তারা যেন তেন প্রকারে জাপানকে পদানত করতে চায়। জাপানের পতনের সঙ্গেই পুনরুজ্জীবিত স্বাধীন এশিয়ার সব আশা বিলুপ্ত হবে। জাপান বিরোধী আন্দোলন চালিয়ে কংগ্রেস দারুণ ভুল করেছে। আমাদের মনে রাখা উচিত
এমন সময় আসতে পারে যখন ইংল্যান্ড জাপানের করমর্দন করবে এবং জাপানের সংকটকালে ভারতীয়দের জাপান বিরোধী কার্যকলাপের কথা জাপানকে স্মরণ করিয়ে ভারতকে নিয়ন্ত্রণ করে চলবে। এখন ভারতীয়দের পক্ষে সর্বশ্রেষ্ঠ নীতি জাপানকে সমর্থন করা এবং এই সুযোগের সদ্ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব বৃদ্ধি করা এবং আপাতত যতখানি সম্ভব ব্রিটেনের কাছ থেকে সুবিধা আদায় করা। পরাধীন দেশের পক্ষে স্বাধীনতা আন্দোলনে একনায়কত্বের একান্ত দরকার। যুদ্ধের সময় যেমন একনায়কত্ব অপরিহার্য, তেমনি বর্তমানে ভারতের স্বাধীনতা সংগ্রামেও সমান প্রয়োজন একনায়কত্বের। আইন অমান্য আন্দোলনের সময় কিছু পরিমাণে একনায়কত্ব দেখা গিয়েছিল এবং সেই কারণেই সেই আন্দোলন অত সাফল্য লাভ করেছিল। শান্তির সময় গণতন্ত্র চলতে পারে, কিন্তু যুদ্ধের সময় যদি তা মানা হয় তবে সেই দেশে বিপর্যয় অবশ্যম্ভাবী। জীবন কি করে ভোগ করতে হয় তাও আমরা জানি না, তেমনি জীবন কি করে বিসর্জন দিতে হয় তাও জানি না। আমাদের মুশকিল এখানে। এই ব্যাপারে আমরা যেন জাপানিদের অনুসরণ করি। তারা এখন তাদের স্বদেশের জন্য হাজারে হাজারে মৃত্যুবরণ করছে। এই আত্মশক্তি আমাদেরও জানতে হবে। আমাদের জানতে হবে কি করে মরতে হয়, তারপরে ভারতের স্বাধীনতার সমস্যার আপনিই সমাধান হয়ে যাবে। আপনার উপর আমার আস্থা আছে। সমালোচনা, বাধা বিপত্তি অগ্রাহ্য করে এগিয়ে যান। সঠিক পথে দেশকে চালিত করুন। আপনার এবং ভারতের সাফল্য আসবে। আশীর্বাদ সহ আপনার প্রতিভাজন রাসবিহারী বসু। পরের চিঠিটি রাসবিহারী বসু তার বৈমাত্রেয় ভ্রাতা বিজন বিহারী বসুকে 1919 সালের শেষে কিংবা 1920 সালের প্রথমে জাপান থেকে লেখেন। চিঠিটি বহু মানুষের হাত ঘুরে তবে বিজন বিহারীর হাতে আসে। বিজন বিহারী তখন কাশী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। সেই চিঠিখানি জাপানে আত্মগোপনকারী রাসবিহারীর নিজের আত্মীয় পরিজনবর্গের কাছে পাঠানো প্রথম চিঠি। মূল চিঠিটি নষ্ট হয়ে গেলেও তার একটি তর্জমা আমরা শুনে নেব। জাপানে নির্বাসিত একজন ভারতীয় আমি। বুঝতে পারছি না আপনার সাথে অথবা অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দের সাথে আমার মতন নগণ্য একজন ব্যক্তির তর্কে সামিল হওয়া ঔদ্ধত্য হবে কিনা। আপনারা সকলেই বহু সময় ব্যয় করে ও বহু পরিশ্রম স্বীকার করে ইংরেজ লেখকদের লেখা রাজনীতি ও দর্শন আয়ত্ত করে ভারতের রাজনীতির জগতে বিশেষজ্ঞ বলে পরিচিতি লাভ করেছেন। আমি নিজেও ভারতবাসী এবং অতীতে নিজের মতো করে নিজের ক্ষমতা অনুযায়ী মাতৃভূমির সেবা করেছি এবং ভবিষ্যতেও সেটা করব আশা করছি। তবে আমার পথ ভিন্ন। যাই হোক, আমি যে প্রশ্ন উত্থাপন করব তা খুবই গুরুত্বপূর্ণ এবং তার স্পষ্ট উত্তর আমার কাছে অতি মূল্যবান। 1922 সালের 3রা আগস্ট ইয়াং ইন্ডিয়া পত্রিকায় অস্ট্রেলিয়ার শ্রমিক শ্রেণীর এক পত্রিকা থেকে গৃহীত স্বাধীন জাতিসমূহের মনোভাব নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধে মিস্টার শাস্ত্রীর দৌত্যের যথোচিত নিন্দা করা হয়েছে। এই প্রবন্ধে মন্তব্য করা হয়েছে যে জনসাধারণের বিনা অনুমতিতে সৈন্যদলের দ্বারা শাসিত বৈদেশিক শাসনকে অনুমোদন করে যে ভারতীয়, তার প্রতি অস্ট্রেলিয়ার শ্রমিকগণ যে অশ্রদ্ধা ও বিরক্তি প্রকাশ করবে, এতে আর আশ্চর্যের কি আছে। আমি সম্ভ্রমের সাথে প্রশ্ন করছি যে কোথাও কি এমন একটাও নজির পাওয়া যাবে যেখানে প্রজার অনুমতি নিয়ে বৈদেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে? এরকম ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই আপনার পত্রিকায় সেই উদাহরণ প্রকাশ করে ভারতবাসীদের তা জানাবেন। কেবল মানুষই নয়, জীবজন্তু, উদ্ভিদ সকলেরই সর্বাঙ্গীন পুষ্টির জন্য পূর্ণ স্বাধীনতা চাই। একজনের উপর আরেকজনের প্রভুত্ব অস্বাভাবিক ও মানুষের বিচার বুদ্ধি ও বিচার শক্তির পূর্ণ বিকাশের ক্ষেত্রে অন্তরায়। কোনো জাতি অপর কোনো জাতির দ্বারা শাসিত হতে চায় না, এটা প্রকৃতি বিরুদ্ধ। কেবলমাত্র ইংরেজদের দ্বারা লিখিত রাজনীতির বইয়ে দেখা যায় প্রজার অনুমতি ক্রমে বৈদেশিক শাসন। পৃথিবীর আর কোনো দেশ এরকম কথা বলে না।
হয় স্বাধীনতা নয় পরাধীনতা, এই দুইয়ের মধ্যবর্তী আর কোনো কিছু সম্ভব নয়। যদি আপনি ও অন্যান্য ভারতীয় নেতাগণ প্রকৃতই ভারতের স্বাধীনতা অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তবে আপনারা ইংরেজদের সাথে সকল সম্বন্ধ বিচ্ছিন্ন করবার জন্য প্রস্তুত হন এবং সেই কথাই জনসাধারণের নিকট প্রকাশ করুন। আর যদি কংগ্রেসের উদ্দেশ্য পূর্ণ স্বাধীনতা না হয়ে শুধু বিজেতার কাছ থেকে কিছু সহৃদয় ব্যবহার লাভ ও সেই জন্য হোম রুলের প্রার্থনা অর্থাৎ কিনা ভারতবাসীর দাসত্বের চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, তাহলেও কংগ্রেসের উচিত সে কথা স্পষ্ট করে উল্লেখ করা। প্রজার মতানুযায়ী বৈদেশিক শাসনকে অনুমোদনের অর্থ হল অস্বাভাবিক পন্থা অবলম্বন, যেখানে শুভ থেকে অশুভের আশঙ্কা অধিক। অনেক মার্কিন ও জাপানি আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞের সাথে আমি এই বিষয়ে আলোচনা করেছি। হোমরুল বা সাম্রাজ্যের তুল্য অংশীদার শব্দবন্ধের দ্বারা ভারতীয় রাজনীতিকরা কি বলতে চান বা বোঝেন তা অনুধাবন করতে আমি সম্পূর্ণ অসমর্থ। অস্ট্রেলিয়া বা কানাডার পক্ষে সাম্রাজ্যের ভেতর থেকে স্বাধীনতা লাভ সম্ভব, কারণ তারা সকলেই ইংরেজ সন্তান এবং ইংরেজ জাতিরই শাখা। তাদের সমাজনীতি, সংস্কার, ধর্মবিশ্বাস, ভাষা এবং কৃষ্টি সম্পূর্ণ এক। তারা যখন আমাদের সাম্রাজ্য বলেন, তখন তারা একটুও মিথ্যা বলেন না বা কোনো প্রকার অত্যুক্তি করেন না। ভারতের কথা সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষ তারা জয় করেছেন। ভারত পরাধীন দেশ। ভারতবর্ষের সমাজ, নীতি, ধর্ম, সংস্কার, ভাষা এবং কৃষ্টি সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতের অবস্থানের অর্থ পরাধীনতা ও দাসত্ব স্বীকার। স্বাধীনতা ও দাসত্ব একসাথে চলতে পারে না। ভারতবর্ষ যদি স্বাধীনতা দাবি করতে চায়, তবে তাকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। অবশ্য ভারত ব্রিটিশের সাথে সন্ধি করতে পারে, কিন্তু সে হবে সমানে সমানে সখ্যতা, দুই স্বাধীন দেশের মধ্যে মিত্রতা। ভারত যদি হোমরুল দাবি করে, অর্থাৎ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থেকে অংশীদার হতে চায়, তবে তার অর্থ দাসত্বের চিরস্থায়ী বন্দোবস্ত। শুনলেন রণাঙ্গনের পত্র। এই চিঠিগুলি পড়লে বোঝা যায় যে দেশের মাটির উপর থেকে আমরা পা ফেলে হেঁটে চলেছি প্রতিনিয়ত, সেই দেশের মাটির ভিতর কত তরুণ তরুণীর রক্ত মিশে রয়েছে। তাদের রক্তের বলিদান ছাড়া এই স্বাধীন ভারতবর্ষ আমাদের কখনোই প্রাপ্ত হতো না। কত সহস্র মানুষের ত্যাগ এবং বলিদানের ফসল আমাদের স্বাধীন ভারতবর্ষ। গল্প জাংশন মনে করে আমাদের এই গৌরবের ইতিহাস সম্প্রচার করা একটা দায়িত্ব, যে দায়িত্বের ভার আমরা রাজমুকুটের মতো মাথায় ধারণ করতে চাই। আমাদের দেশের এই গৌরবময় ইতিহাস সকল মানুষের মনে আরও বদ্ধপরিকর স্বদেশ চেতনার ভাব জাগাক, এই আমাদের কামনা। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।